হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওগুলোতে আমরা সি প্রোগ্রামিংয়ে রিকারশন কিভাবে কাজ করে এ সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং রিকারশনের মাধ্যমে আমরা কিছু প্রবলেমও সলভ করেছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি রিকারসিভ ফাংশনকে ইফিশিয়েন্টভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। একজন ভালো প্রোগ্রামারের কাজ হচ্ছে একটি প্রোগ্রামকে ইফিশিয়েন্ট এবং অপটিমাইজভাবে ইমপ্লিমেন্ট করা, এবং একটি প্রোগ্রাম তখনই ইফিশিয়েন্ট এবং অপটিমাইজ হবে যখন প্রোগ্রামটি টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কম হবে। অর্থাৎ প্রোগ্রামটি একটি পার্টিকুলার প্রবলেমকে সলভ করতে কম টাইম নেবে এবং কম মেমোরি ইউজ করবে। আমরা অলরেডি জানি যে একটি রিকারসিভ ফাংশন নিজেকে কল করে এবং প্রতিটি ফাংশন কলের জন্য স্ট্যাকে মেমোরি অ্যালোকেট করে স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করার মাধ্যমে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি রিকারসিভ ফাংশনকে এফিশিয়েন্ট ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি যাতে করে এটির টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি কম লাগে। রিকারসিভ ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এটি। এজন্য আমরা আজকে দুই ধরনের রিকারশন সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে টেল রিকারশন এবং আরেকটি হচ্ছে নন টেল রিকারশন। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে নন টেল রিকারশন বলতে আমরা কি বুঝি। নন টেল রিকারসিভ ফাংশনের ক্ষেত্রে রিকারসিভ কলের পরে ফাইনাল রেজাল্ট পাবার আগ পর্যন্ত আমাদের কিছু এডিশনাল অপারেশন করতে হয়। অর্থাৎ রিকারসিভ ফাংশনটি রিকারসিভ কলই শেষ কাজ না, এরপরেও আরও কিছু অপারেশন করতে হয় ফাইনাল রেজাল্ট পাবার আগ পর্যন্ত। এবং এই এডিশনাল অপারেশন হতে পারে কোনো অ্যারিথমেটিক ক্যালকুলেশন বা কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট হতে পারে, অথবা সিম্পল একটা প্রিন্টএফ ফাংশন হতে পারে। যেমন আমরা আগের ভিডিওতে রিকারসিভ ফাংশনের মাধ্যমে ফ্যাক্টরিয়াল এক্সাম্পলটি দেখেছিলাম। এখানে কিন্তু আমরা রিকারসিভ কল করার সাথে সাথে কিন্তু রেজাল্ট পাচ্ছি না, আমাদের এডিশনাল আরেকটি গুণ অপারেশন রয়েছে যেটি বের করার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে পরবর্তী রিকারসিভ কলের জন্য, এবং পরবর্তী রিকারসিভ কল যখন হচ্ছে তখন সেটির আবার ওয়েট করতে হচ্ছে তার পরবর্তী রিকারসিভ কলের জন্য। এভাবে করে বেস কন্ডিশন যখন ট্রু হচ্ছে তখন আমাদের রেজাল্ট পাওয়া শুরু হচ্ছে, এবং গুণের অপারেশনগুলো হবার পরে আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি। সাপোজ আমরা যদি 5 এর জন্য ফ্যাক্টোরিয়াল কত সেটা বের করতে চাই, তাহলে আমাদের মেইন ফাংশনে ফ্যাক্টোরিয়াল 5 যদি আমরা পাস করি তাহলে আমাদের কি পাচ্ছি, আমরা রিকারসিভ কেজে যাচ্ছি এবং 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 আমাদের কল হচ্ছে। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 4 রিকারসিভ কল হচ্ছে, এবং পরবর্তীতে আমাদের সেটার জন্য রিকারসিভ কেসটা কি হবে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এবং এভাবে করে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তারপরে ফ্যাক্টোরিয়াল 2 এর জন্য 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, এবং ফ্যাক্টোরিয়াল 1 এর জন্য আমাদের 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0। এইখান পর্যন্ত আমাদের বেস কেস আসতেছে। তারপরে কিন্তু আমরা এই ফ্যাক্টোরিয়াল 0 থেকে কিন্তু আমরা রিটার্ন পাচ্ছি 1। তখন আমাদের এই 1 এবং 1 গুণ করে আমাদের পাচ্ছে 1, তারপরে 1 এবং 2 গুণ করে পাচ্ছে আমাদের 2, তারপর 2 এবং 3 গুণ করে পাচ্ছে 6, এবং 6 এবং 4 গুণ করে পাচ্ছে 24, এবং 24 এবং 5 গুণ করে পাচ্ছে আমাদের 120। তাহলে এখানে আমরা রিকারসিভ কলের সাথে সাথে কিন্তু রেজাল্ট পাচ্ছি না। যেহেতু আমাদের এখানে একটি গুণ অপারেশন আছে তাই আমাদের ওয়েট করতে হচ্ছে ফাইনাল রিকারসিভ কলটি শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ বেস কেস স্যাটিসফাই হওয়ার আগ পর্যন্ত, এবং তারপর গুণের অপারেশনগুলো হচ্ছে এবং ফাইনালি আমরা রেজাল্টটা পাচ্ছি। এতে করে আমাদের এই সম্পূর্ণ প্রোগ্রামটি এক্সিকিউট হতে টাইম বেশি লাগছে, অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি বেশি হচ্ছে। এখন যদি আমরা মেমোরি অ্যালোকেশন কথা চিন্তা করি তাহলে এক্ষেত্রে আমাদের মেমোরিও বেশি লাগছে, কারণ এখানে প্রতিটি রিকারসিভ কলের জন্য কিন্তু আলাদা করে স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করার মাধ্যমে মেমোরি অ্যালোকেট হচ্ছে, এবং স্ট্যাক ফ্রেমগুলো সাথে সাথে রিমুভ হচ্ছে না, কারণ প্রতিটি ফাংশনে গুণের এই অপারেশনগুলো বাকি আছে, এবং স্ট্যাক ফ্রেমগুলো ততক্ষণ ক্রিয়েট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত বেস কেস ট্রু না হয়, এবং বেস কেস ট্রু হওয়ার সাথে সাথে 1 রিটার্ন করবে এবং স্ট্যাক ফ্রেমটি মেমোরি থেকে মুছে যাবে, এবং তারপরে এই গুণের অপারেশনগুলো হবে। এভাবে করে এক একটি স্ট্যাক ফ্রেমের ফাংশনগুলোর গুণের অপারেশনগুলো হবে এবং ভ্যালু রিটার্ন করে স্ট্যাক থেকে মুছে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিটি ফাংশনকে স্ট্যাকে মেমোরি অ্যালোকেট করে রাখতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বেস কেস ট্রু হচ্ছে। সো এই ক্ষেত্রে তাহলে আমাদের মেমোরি ওয়েস্ট হচ্ছে, কারণ আমরা একটি গুণের অপারেশন পরবর্তীতে করার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে, এবং ততক্ষণ পর্যন্ত স্ট্যাকে আমরা মেমোরি অ্যালোকেট করে রাখছি। এবং এখানে আমরা একটি ছোট নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করছি, অর্থাৎ এখানে কিন্তু রিকারসিভ কল মাত্র হচ্ছে 5টি। ওকে, সো কিন্তু যদি আমাদের অনেক একটি বড় নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রিকারসিভ কলটা অনেক বড় হতে পারে। সেক্ষেত্রে প্রতিটি ফাংশনের জন্য কিন্তু আলাদা করে স্ট্যাক মেমোরিতে স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে। সেক্ষেত্রে এমন হতে পারে যে আমাদের যে স্ট্যাকের যে মেমোরি সেটা কিন্তু ফুল হয়ে যেতে পারে। সো আমাদের বেস কেস আসার আগেই স্ট্যাক ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এই ধরনের নন টেল রিকারসিভ ফাংশনের জন্য এটি একটি প্রবলেম। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে নন টেল রিকারশন কি, এবং কিভাবে একটি নন টেল রিকারসিভ ফাংশন আমাদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি বাড়িয়ে দিচ্ছে। সো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। এখন
এজন্য আমরা এখন বোঝার চেষ্টা করব টেইল রিকারশন। টেইল রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে রিকার্সিভ কলটাই হচ্ছে লাস্ট অপারেশন, এরপরে আর কোনো অপারেশন থাকবে না, অর্থাৎ কোনো গুণ ভাগ বা কোনো সিম্পল স্টেটমেন্টও থাকবে না। অর্থাৎ টেইল রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে রিকার্সিভ কল হওয়ার সাথে সাথে আমাদের রেজাল্ট রিটার্ন করবে। এখন আমরা আগের এক্সাম্পলটিকে অর্থাৎ নন টেইল রিকার্সিভ ফাংশনকে এখন আমরা টেইল রিকার্সিভ ফাংশনে কনভার্ট করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? যেহেতু টেইল রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে রিকার্সিভ কলের পরে কোনো অ্যাডিশনাল অপারেশন হবে না, তাই আমরা গুণের অপারেশনটি করব রিকার্সিভ কলের সময়। এজন্য আমরা ফ্যাক্টরিয়াল ফাংশনে দুটি প্যারামিটার ইউজ করব। প্রথম প্যারামিটারটি হবে নাম্বার, যেটা ভ্যালু আমরা এক এক করে প্রতি রিকার্সিভ কলে কমাবো, এবং পরের প্যারামিটারে আমরা রেজাল্টগুলোকে অ্যাকুমুলেট করব, অর্থাৎ এন এবং এর গুণফলের রেজাল্টকে স্টোর করতে থাকবো। তাহলে এই ফাংশনটি এখন কিন্তু টেইল রিকার্সিভ ফাংশনে পরিণত হয়ে গেল, কারণ এক্ষেত্রে রিকার্সিভ কল হবার পরে আর কোনো অপারেশন আমাদের করতে হচ্ছে না, এবং গুণের অপারেশনটি কিন্তু আমাদের এই রিকার্সিভ কলের ভিতরেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা দেখি যে এই ফাংশনটি কিভাবে কাজ করবে। সাপোজ আমরা 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাচ্ছি, তাহলে প্রথম প্যারামিটার আমরা পাস করব 5 এবং সেকেন্ড প্যারামিটার আমরা শুরু করব 1 থেকে। এটি হচ্ছে আমাদের প্রথম অ্যাকুমুলেশন ভ্যালু। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল ফাংশনটি কল হচ্ছে এবং এন এ পাচ্ছে 5 এবং এ তে পাচ্ছে 1। তাহলে যেহেতু এন এর ভ্যালু 0 না, তাই ফ্যাক্টরিয়াল ফাংশনটি রিকার্সিভ কল হবে এবং n এর মান 1 কমে যাবে, অর্থাৎ 5 - 1 = 4 হবে, এবং আমরা এর ভ্যালু পাবো এখন n × a, অর্থাৎ 5 × 1 = 5। তাহলে আমাদের পরবর্তী প্যারামিটার কি হচ্ছে? 4 এবং 5, এবং এটা যখন কল হবে তখন আমাদের পরবর্তী আবার রিকার্সিভ কলটি হবে ফ্যাক্টরিয়াল ফাংশনের, এবং n এর মান তখন কমে যাবে 1, অর্থাৎ 3 হয়ে যাবে, এবং n × a অর্থাৎ 5 × 4 = 20 হবে। সো এখানে আমরা পাচ্ছি 3 এবং 20। তাহলে পরবর্তী আবার এই রিকার্সিভ কলটি হবে এবং n এর মান আবার কমে যাবে, অর্থাৎ 3 থেকে 2 হয়ে যাবে, এবং 20 এবং 3 গুণ হয়ে কত হবে? 60। তাহলে আবার এই রিকার্সিভ কলটি হবে এবং এখন n এর মান 2 থেকে কমে 1 হয়ে যাবে, এবং 60 এবং 2 গুণ হয়ে 120 হবে। তারপর আবার এই রিকার্সিভ কলটি হবে এবং n এর মান তখন 0 হয়ে যাবে। যেহেতু n এর মান 0 হয়ে গেল, তখন আমাদের কি রিটার্ন করবে? আমাদের রিটার্ন করবে a, অর্থাৎ a এর ভ্যালু এখন আমাদের আছে কত? 120। সো আমাদের 120 রিটার্ন করবে। তাহলে আমরা 5 এর ফ্যাক্টরিয়াল পেয়ে যাব 120। তাহলে আশা করি বুঝতে পারলাম যে আমাদের এই টেইল রিকার্সিভ ফাংশনটি কিভাবে কাজ করছে। এবং আমরা যদি খেয়াল করি যে এখানে কিন্তু অনেক কম সময়ে আমরা আউটপুটটা পাচ্ছি, তাহলে নন টেইল রিকার্সিভ ফাংশন থেকে কিন্তু আমাদের টেইল রিকার্সিভ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি কিন্তু কম লাগছে। যেহেতু টেইল রিকার্সিভ ফাংশন ইমিডিয়েটলি আমাদেরকে রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ অন্য কোনো অপারেশনের জন্য ওয়েট করতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমাদের মেমোরিও কিন্তু কম লাগবে। এখন আমরা দেখি যে আমাদের এই ফ্যাক্টরিয়াল টেইল রিকার্সিভ ফাংশনটি কিভাবে মেমোরি অ্যালোকেট করছে। প্রথমে আমাদের মেইন ফাংশনে ফ্যাক্টরিয়াল ফাংশনটি কল হবে এবং এই ফ্যাক্টরিয়াল ফাংশনটিতে পাস হবে ফার্স্টে 5 এবং 1। সো আমাদের স্ট্যাকে একটি স্টেটমেন্ট ক্রিয়েট হবে যেখানে আমাদের ফ্যাক্টরিয়াল 5 এবং 1 পাস হবে, এবং যেহেতু n এর ভ্যালু 5, সো আমাদের এই রিকার্সিভ কেসটি কল হবে। সো এখানে কিন্তু 5 - 1 এবং 5 × 1, অর্থাৎ এখানে আমাদের n এ পাচ্ছে তখন 4 এবং a তে পাচ্ছে 5। তাহলে এই ফাংশনটি আবার কল হওয়ার কারণে আরেকটি স্টেপ ফ্রেম ক্রিয়েট হবে, কিন্তু এখানে কি হবে? এখানে কিন্তু কল হওয়ার সাথে সাথে কিন্তু এই স্টেপ ফ্রেমটি মুছে যাবে। ওকে, সো এটা কিন্তু আর থাকছে না। সো আমাদের কিন্তু মেমোরি ফ্রি হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু ফ্যাক্টরিয়াল 3 এবং 20 কল হওয়ার সাথে সাথে আরেকটি স্টেপ ফ্রেম ক্রিয়েট হবে, যেটা ফ্যাক্টরিয়াল 3 এবং 20-র জন্য, কিন্তু পরবর্তীতে কিন্তু এই ফ্যাক্টরিয়াল 4 এবং 5 এর যে স্টেপ ফ্রেম সেটা কিন্তু মুছে যাবে, কারণ এটা ভ্যালু কিন্তু রিটার্ন করে দিচ্ছে। সো মেমোরি স্পেস কিন্তু খালি হয়ে যাচ্ছে। ওকে, সো প্রতিটি রিকার্সিভ করার জন্য একটি করে স্টেক ফ্রেম ক্রিয়েট হবে এবং ভ্যালু রিটার্ন করার সাথে সাথে স্টেক ফ্রেমটা মুছে যাবে। সো এইভাবে করে যখন n এর ভ্যালু 0 হয়ে যাবে তখন আমাদের রিটার্ন করবে 120, যেটা আমাদের লাস্ট স্টেক ফ্রেম থাকবে, যেটি রিটার্ন করার পরে এই স্টেক ফ্রেমটি মুছে যাবে এবং আমাদের ফাইনাল রেজাল্টে চলে আসবে 120। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের রিকার্সিভ কলের পরে অন্য কোনো অপারেশন করতে হচ্ছে না, সো আমরা ইমিডিয়েটলি রেজাল্ট পাচ্ছি এবং আমাদের স্টেক ফ্রেমকে মুছে ফেলতে পারছি। সো স্টেকে কিন্তু তাহলে আমাদের স্টেক ওভারফ্লো হওয়ার কোনো চান্স থাকতেছে না, যেহেতু মেমোরি আমাদের ফ্রি হয়ে যাচ্ছে। এই জন্য টেইল রিকার্সিভ ফাংশন হচ্ছে মোর অপটিমাইজড এবং আমাদের স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি আমাদের কম লাগছে। এখন আমরা এই দুটি এক্সাম্পলকে আমরা ডিবাগ করে দেখব এবং আমরা এই কনসেপ্টগুলোকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা ফার্স্টে নন টেইল রিকার্সিভ ফাংশনটিকে আমরা ডিবাগ করব এবং বোঝার চেষ্টা করব যে এই ফাংশনটি কিভাবে কাজ করছে
এবং আমাদের এই রিকার্সিভ কলটা কিভাবে কাজ করছে এবং আমাদের এখান থেকে আমরা ডিবাগ শুরু করব। সো আমি এখানে ব্রেক পয়েন্ট দিই। সো আমাদের যখনই আমরা ডিবাগ শুরু করব তখন আমাদের ডিবাগিংটা শুরু হবে এই ফাংশন কলের মাধ্যমে এবং তারপরে আমরা প্রত্যেকটি ভ্যালুকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো আমরা এখন ডিবাগ শুরু করলাম, এখানে ক্লিক করলাম। এখন আমাদের ডিবাগিং শুরু হয়ে গেল। আমরা এখান থেকে যে ওয়াচে যাব এবং এখানে আমরা এখন রেজাল্টের মান আমরা দেখতে পাচ্ছি 0 হয়ে আছে বাই ডিফল্ট। এখন আমরা জাস্ট এখানে স্টেপ ইনটু দিব। সো এখন কিন্তু আমাদের এন এ ভ্যালু 5 পাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু ফাংশনে ঢুকে গেছে। ওকে, সো আমাদের এখন কিন্তু এন এ ভ্যালু 5। সো আমাদের যেহেতু এটা 0 না, সো আমাদের এখানে চলে যাবে এবং আমাদের এখন এই রিকার্সিভ কলটা হবে। ওকে, সো রিকার্সিভ কল হওয়ার সাথে সাথে আমাদের এন এ ভ্যালু 4 হয়ে যাবে, যেহেতু n-1 হচ্ছে তার মানে 4 হয়ে যাচ্ছে। তারপর এইভাবে করে আমাদের প্রত্যেকটা রিকার্সিভ কল হবে এবং আমাদের এখন এন এর ভ্যালু 0 হয়ে গেল। ওকে, সো 0 হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 1 রিটার্ন করবে। ওকে, সো 1 রিটার্ন করবে। এখন কিন্তু আমাদের এন এর ভ্যালু বাড়তে থাকবে এবং ব্যাক ট্র্যাকিং হবে। সো আমাদের বারবার এই স্ট্যাক ফ্রেম থেকে এক একটা করে আমাদের ফাংশন ভ্যালু রিটার্ন করবে এবং স্ট্যাক ফ্রেম থেকে মুছে যাবে। ওকে, সো আমাদের ভ্যালু রিটার্ন করছে। সো 1 এর জন্য, তারপরে 2 এর জন্য, তারপরে 3 এর জন্য, তারপরে 4 এর জন্য, তারপরে 5 এর জন্য। সো এখন কিন্তু আমাদের চলে যাবে মেইন ফাংশনে। সো আমাদের মেইন ফাংশনে চলে আসলো। এখন কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে 120। তাহলে আমরা খেয়াল করলাম যে আমাদের এখানে কিন্তু ব্যাক ট্র্যাকিং হচ্ছে, অর্থাৎ এই রিকার্সিভ কলটি শেষ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হচ্ছে এই গুণের অপারেশনটি করার জন্য। ওকে, সো এই জন্য আমাদের কিন্তু এটা টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, জাস্ট আমাদের একটা অপারেশন এক্সট্রা রাখার জন্য। এখন আমরা দেখব যে টেল রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে কি ঘটে। এটি হচ্ছে আমাদের এখন টেল রিকার্সিভ ফাংশন, অর্থাৎ ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে আমরা টেল রিকার্সিভ ফাংশনটি এখন এখানে আমরা ডিবাগ করব, যেখানে আমাদের ফার্স্টে হচ্ছে এন হচ্ছে নাম্বার আর এ হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর, যেখানে আমাদের ফাইনাল রেজাল্টটা আমাদের স্টোর হবে। সো এখন আমরা প্যারামিটার হিসেবে 5 এবং 1 পাস করছি, তাহলে আমাদের 5 এর ফ্যাক্টরিয়াল কত সেটা আমরা বের করবো এখন। সো এখান থেকে ঠিক একইভাবে আমরা ডিবাগিং শুরু করব। সো আমরা জাস্ট ডিবাগ বাটনে ক্লিক করলাম। ওকে, এখানে আমাদের এখন 0 চলে আসলো। তাহলে এখন আমাদের ডিবাগিংটা শুরু হবে। সো আমি স্টেপ ইনটু দিব, তাহলে আমাদের এই ফাংশনে ঢুকে গেল। ওকে, তাহলে কিন্তু আমরা এখন দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে n এর মান 5 এবং a এর মান আমাদের 1 হচ্ছে। ওকে, সো এখন যেহেতু n এর মান 0 না, সো আমাদের এই এলসে যাবে এবং এখানে আমাদের এই কাজটা করবে এখন। সো আমরা জাস্ট এখানে স্টেপ ইনটু দিলাম। এখন আমাদের রিকার্সিভ কল হবে। এখন n এর মান হয়ে গেল 4 এবং a এর মান 5। সো আমরা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি এতে। সো আমরা আবার স্টেপ ইনটু দিব। সো আমাদের এখানে দেখতেছি যে আমাদের এন এর ভ্যালু হয়ে যাচ্ছে 3 এবং এর ভ্যালু হয়ে যাচ্ছে 20। সো আবার আমরা রিকার্সিভ কল হবে। সো এখানে এন এর ভ্যালু 2 হয়ে গেল, এর ভ্যালু 60 হয়ে গেল। ওকে, সো আমাদের এখন এন এর ভ্যালু 1 এবং এর ভ্যালু হয়ে গেল 120। এখন আমাদের এন এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেল। ওকে, সো এখন কিন্তু আমাদের বেস কেস 2 হয়ে যাচ্ছে। সো আমাদের কি রিটার্ন করবে? এ রিটার্ন করবে। এতে এখন কত আছে? 120। সো আমাদের জাস্ট এ রিটার্ন করবে এবং চলে যাবে বাইরে। ওকে, আমাদের কিন্তু এখন আর ব্যাক ট্র্যাকিং করে আবার প্রতিটি স্টেকের থেকে মান আনার দরকার পড়ছে না, কারণ আমাদের অলরেডি আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি প্রতিটি রিকার্সিভ কলের সাথে সাথে, এবং স্টেক থেকে কিন্তু প্রতিটি রিকার্সিভ কলের জন্য যে ফাংশনের জন্য স্টেক ফ্রেম ক্রিয়েট হয়েছিল সেগুলো কিন্তু মুছে গেছে এবং আমরা রেজাল্ট খুব দ্রুত পেয়ে গেলাম। ওকে, এবং এটি হচ্ছে আমাদের টেল রিকার্সিভ ফাংশনের কনসেপ্ট। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে নন টেল রিকার্সিভ ফাংশন এবং টেল রিকার্সিভ ফাংশন কাজ করে এবং কিভাবে টেল রিকার্সিভ ফাংশনের মাধ্যমে আমরা একটি প্রোগ্রামের অর্থাৎ একটি রিকার্সিভ ফাংশনের আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কমাতে পারি। সো আশা করি আজকে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, এবং কোথাও কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্টে জানাবেন। এবং এই কনসেপ্টগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, যখন আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম পড়বো তখন আমাদের এই কনসেপ্টগুলো অনেক কাজে লাগবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।